মেষ রাশির ক্ষেত্রে অতি বিশিষ্ট কারক গ্রহই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। মূল ত্রিকোণ রাশি ধনু রাশি নবম ঘর এবং দ্বাদশ ঘর মীন রাশি সাধারণ রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে তৃতীয় ঘর মিথুন রাশিতে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। তো এবার এই 13 তারিখ, আগস্ট মাসের 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র সৌভাগ্যশালী নক্ষত্র, ভাগ্যশালী নক্ষত্র। তো দেবগুরুর মতন একটা শুভ গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান এবং তার যে দৃষ্টিগুলো পড়বে, যে পঞ্চম দৃষ্টি পড়বে রাশির সপ্তম ঘর তুলা রাশি, যেটা শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি। সপ্তম দৃষ্টি পড়বে নিজের রাশি ধনু রাশির উপর, যেটা ভাগ্যের ঘর, এবং নবম দৃষ্টিটা পড়বে একাদশ ঘর লাভের ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, শনিদেবের মূল ত্রিকোণ রাশি। এই তিনটি ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে। তো এই যে পুনর্বসু নক্ষত্র অবস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থান কী রকম প্রভাব পড়বে এই মেষ রাশির উপর? মেষ রাশির তো বর্তমানে 7.5 শুরু হয়েছে, 7.5 শুরু হয়েছে, শনিদেবও বক্রি হয়ে গেছে দ্বাদশ ঘরে। তো এই মুহূর্তে যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, এর কি প্রভাব পড়বে মেষ রাশির উপর, কোন দিক থেকে সফলতা এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বলবো তার সাথে যে 7.5 শুরু হয়েছে, বিভিন্ন রকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। মেষ রাশির যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে এবং কারো ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়, চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। পুনর্বসু নক্ষত্রে দীর্ঘকালীন কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে, 11 মাস এই কিন্তু পুনর্বসু নক্ষত্রেই থাকবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী ভূমিকায় রয়েছে, নিজের নক্ষত্রে অবস্থান পুনর্বসু সৌভাগ্যশালী নক্ষত্রে, এবং এই নক্ষত্রে অবস্থান করে 18ই অক্টোবরে আবার রাশি পরিবর্তন করবে। তখন চতুর্থ ঘরে চলে আসবে কর্কট রাশিতে, যেটা হচ্ছে তার উচ্চ ঘর, এবং এই ঘরে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত থেকে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন, মানে বক্রি হয়ে চলে আসবে মিথুন রাশিতে, আবার মিথুন রাশিতে চলে আসবে। নক্ষত্র একই থাকছে পুনর্বসু নক্ষত্র, এবং মিথুন রাশিতে অবস্থান করবে একদম 2026 সালের জুন মাসের 5 তারিখ পর্যন্ত। জুন মাসের 6 তারিখে আবার কর্কট রাশিতে রাশি পরিবর্তন করবে। তখন কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন হবে না, তার কয়েকদিন পরে নক্ষত্র পরিবর্তন হবে 18ই জুন। 18ই জুনে নক্ষত্র পরিবর্তন করে নেবে, 2026-এ প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। তো পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, পুষ্যাতে যখন যাবে তখন পুষ্যা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। তো বর্তমানে আজকে বলবো হচ্ছে পুনর্বসু নক্ষত্র, খুবই সৌভাগ্যশালী নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে 7.5-র যে একটা মোড়, 7.5-র যে একটা কালো প্রভাব, এটাকে কিন্তু অনেকটা থামিয়ে দিবে এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান। এবং মেষ রাশির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে, যেটা মেষ রাশি হয়তো কল্পনা করার বাইরে হয়ে যাবে। 7.5-তে মানুষের কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কম বেশি পড়ে। তো শনি দ্বাদশ ঘরে অবস্থান করা মানে খরচাপাতি বৃদ্ধি করা এবং আনুষাঙ্গিক আরও সমস্ত কিছু তৈরি করা, অসুবিধা তৈরি করা, সংঘর্ষ তৈরি করা, দৌড়াদৌড়ি ধাপাধাপি, এগুলো সমস্ত জিনিস হয়ে যাওয়া, অসুখ বিসুখ বাড়িতে তৈরি করা, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট করা, নিজের অস্তিত্বটাকে শেষ করে দেওয়া, এরকম জিনিসগুলো তৈরি করে। প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জের করে দেয় শনির 7.5। এবং এটা যে শুধু মেষ রাশির ক্ষেত্রে হয় সেটা না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে হয়েছে। এর আগে মকর রাশির ক্ষেত্রে তো খুবই হয়েছে, প্রচণ্ড হয়েছে। তারপরে তো কুম্ভ চলছে, মীন চলছে, এবার মেষের প্রথম চরণ। তো যাই হোক, আমি কোনো ভয় দেখানোর কথা বলছি না, আমি মেন কথাটাতে আসছি যে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের পরিবর্তন সম্পূর্ণভাবে মানে একটা মলমের মতন কাজ করবে। এত সুন্দর নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে, এই নক্ষত্রে মানে একটা দীর্ঘকালীন সময় থাকবে, 11 মাস, 11 মাস পর্যন্ত থাকবে নিজের নক্ষত্রে। আর গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কিন্তু তার প্রভাব বিস্তার হয়ে যায়, প্রভাবে বৃদ্ধি পেয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবী হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। তো শুভ গ্রহ, নিজের নক্ষত্র, শুভ নক্ষত্র,
এই নক্ষত্রে অবস্থান মানে মেষ রাশির জীবনের মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তন করবে এই 7.5 মধ্যে। যে খারাপ প্রভাবগুলো, সেই খারাপ প্রভাবগুলো কাটাবে এবং উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক, ধর্মের পথে চলা, ধর্ম কী জিনিস তার জ্ঞান এই দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে। শিক্ষার কারক, শিক্ষা যে নৈতিক শিক্ষা জীবনে সেটাও তো গুরুর মাধ্যমেই হয়। তো গুরু হচ্ছে কিন্তু শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, ঈশ্বরের প্রতি যে অটুট বিশ্বাস, ভগবান ঈশ্বর, নিজেকে আত্মবিশ্লেষণ, সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতি। পরোপকারিতা, মায়া মমতা, পরোপকারিতা বলতে কারোর বিপদে পড়ে গেলে তার পাশে দাঁড়ানো, এইগুলো জিনিস, মায়া মমতা যেটা থাকে আমাদের, সেই জিনিসগুলোকে কিন্তু প্রভাবিত করে দেবগুরু বৃহস্পতি। আত্মবিশ্লেষণ, নিজেকে জানা, নিজের প্রয়োজন যে কী জিনিস, সেই বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। দার্শনিক চিন্তাভাবনাও দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের আলো, যার আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তো সেই দেবগুরু বৃহস্পতি এবার এতদিন, প্রায় একটা দীর্ঘকালীন 11 মাস যাতা সময় না, একটা খুবই ভালো সময় হতে যাচ্ছে মেষ রাশির জন্য। যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এটা জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ নক্ষত্র। এই নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে পুনরায় শুভ্রতা লাভ। কি মানে জিনিসটা হয়ে যাচ্ছে কি পুনরায় শুভ্রতা লাভ, যেটা হয়তো হারিয়ে গেছিল সেই জিনিসটাকে আবার পুনরায় ফেরত পাওয়া, এই জিনিসটা কিন্তু বুঝায় পুনর্বসু নক্ষত্র। পুনরায় শুভ্রতা লাভ, ধন সম্মান প্রাপ্তি, মান সম্মান প্রাপ্তি, পুনরায় শুভ্রতা লাভ করবে এবং ধন সম্পত্তি, মান সম্মান, যশ খ্যাতি প্রাপ্তি ঘটাবে এই নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্র। যার অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা। অদিতি মা হচ্ছে সূর্যদেবের মাতা, সূর্য বংশ। এবং এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হচ্ছে এটা হচ্ছে ধনুষ বাণ। তো ধনুষ বাণ কার কাঁধে ছিল? শ্রী রামচন্দ্রের কাঁধেই তো ছিল, যিনি পরম প্রেমময় পুরুষোত্তম, সেই প্রভুর কাঁধেই তো ধনুষ বাণ ছিল। এই ধনুষ বাণ থেকে কত জিনিস উঠে আসে, একাগ্রতা জিনিস উঠে আসে, ধৈর্য জিনিসটাকে উঠে আসে, শালীনতা, দায়িত্ব, কর্তব্য, ভদ্রতা, সমস্ত কিছু উঠে আসে এই ধনুষ বাণ থেকে। কারণ লক্ষ্যভেদ করতে গেলে এগুলো জীবনের প্রয়োজন রয়েছে। তো সেই লক্ষ্যভেদটাকে বুঝাচ্ছে, কোন লক্ষ্যভেদ, আমাদের জীবনের লক্ষ্যভেদ, আমাদের জীবনে কি প্রয়োজন রয়েছে, সেটা দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র কিন্তু বুঝাচ্ছে। এবং এটা এতটাই প্রভাবশালী ধনুষ বাণ, মানে এই নক্ষত্রটা, যেটাকে যে ধনুষ বাণের সাথে তুলনা করা হয়েছে, যে ধনুষ বাণের কথা এখানটাতে বলা হচ্ছে, এটা সাধারণ ধনুষ বাণ না যে বাণ লাগালো সেই বাণ লক্ষ্যভেদ করুক কিংবা না করুক, ওই যেখানে গেল সেখানে পড়ে থেকে গেল, এটা সেই ধনুষ বাণ না। এটা হচ্ছে এতটাই প্রভাবশালী ধনুষ বাণ যে এতে যে বাণ নিক্ষেপ করবে একাগ্রতা দিয়ে, সেটা লক্ষ্যভেদ করবে এবং পুনরায় কিন্তু সেই জায়গাতে আবার ফিরে আসবে। অর্থাৎ ধনুষ বাণের কাছে যেখান থেকে বাণ নিক্ষেপ করা হবে সেই জায়গায় আবার পুনরায় ফিরে আসবে। অর্থাৎ এই নক্ষত্রে এতটাই পবিত্র নক্ষত্র যে এই নক্ষত্রে করা কাজ, সেই কাজ বিফল হয় না এবং পুনরায় সেই জায়গাতে আবার ফিরে আসা যায়। যার জন্য এই নক্ষত্রে দূরযাত্রা, কোনো ভালো ভ্রমণ বা কোনো একটা ভালো কাজ, যে কাজগুলো কার্যসিদ্ধি করার জন্য হয়, যে কোথাও যাওয়া হচ্ছে কার্যসিদ্ধি করার জন্য, এই নক্ষত্রে কিন্তু করা হয়। যে কোনো জায়গায় কর্মের সন্ধান পেলাম, এই নক্ষত্রে কর্মসন্ধানে খুঁজলাম, কর্মপ্রাপ্তি হবে এবং কর্মপ্রাপ্তি করে আবার সেই নিজের গৃহেই কিন্তু ফিরে আসা যায়। এত সুন্দর নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু অর্থ অর্থাৎ পয়সা কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে অর্থ উপার্জন করতে হবে, এটা কিন্তু বুঝায় এই নক্ষত্র থেকে। যে গণ দেওয়া হয়েছে সেটা দেবগণ, এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বৈশ্যগণ, যেটা হচ্ছে ব্যবসায়িক হিসাবপত্র, হিসাব মেনটেন, ব্যবসায়িক হিসাব, এটা কিন্তু বোঝাচ্ছে। এবং যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ওয়াটার এলিমেন্ট। এবং যে ত্রিমূর্তির কথা তুলে ধরা হয়েছে এই নক্ষত্রে, সেটা হচ্ছে কি ব্রহ্মদেব, যে বিশ্ব রচয়িতা ব্রহ্মদেব। এবং যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিমেল ক্যাট। এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা হচ্ছে হংস। এবং তার সাথে যে গাছের কথা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু বাঁশ, অর্থাৎ বাম্বু, যাকে ইংরেজিতে বলা হচ্ছে বাঁশ গাছ। তো কৃষক কিন্তু সহজে বাঁশ গাছ চাষ করতে চায় না। একটা কৃষক যদি বাঁশ চাষ করে আর তার পাশে যদি ধান চাষ করে, তো ধান মোটামুটি 10, 15, 20 বার, 50 বার তুলে নেবে, কিন্তু বাঁশ তো সহজে বাড়ে না, যার জন্য কৃষক করতে যায় না। এবার সেই বাঁশ যখন বাড়ে, মানে একটা সময়ের পর সেই সময়ের পর যখন বাঁশ বাড়ে তখন কিন্তু ফিটে বাড়ে। অর্থাৎ সেই সময় বাঁশ এতটাই বড় হয়ে যায় যে পাশে থাকা গাছগুলো ছোট হয়ে যায়। তো এটা সেই নক্ষত্রকেই বোঝাচ্ছে সিম্বলে, যে গাছের কথা বলা হচ্ছে যে বাঁশ, অর্থাৎ জীবনে এতটাই প্রসিদ্ধি, এতটাই ধন সম্মান
মান সম্মান প্রসিদ্ধি লাভ করাবে, যে তার সামনে কিন্তু পরিবেশ সে সময় ছোট মনে হবে। এটাই হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির প্রভাব, যে নিজের নক্ষত্র অবস্থান করবে এবং নিজের রাশি মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। তৃতীয় ঘর থেকে দেখবে, সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ভাগ্যের ঘরকে দেখবে। কত সুন্দর একটা সংযোগ হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে এই 7.5 মধ্যে। মানে এটা একটা অপ্রাপ্তির প্রাপ্তি যোগ, এই জিনিসটা ঘটে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, যেটা এবার হতে যাচ্ছে 11 মাসের জন্য একটা দীর্ঘকালীন যোগ। এটা 7.5 যে একটা বাজে প্রভাব, সে প্রভাবটাকে কেটে দিবে এবং যে কর্মে যাবে সেই কর্মে সফলতা অর্জন করবে মেষ রাশি। তবে বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে যাদের গুরুর মহাদশা চলছে, গুরুর অন্তর্দশা চলছে, কিংবা গুরু পূর্ব এই নক্ষত্রে অবস্থান করছে, এই পুনর্বসু নক্ষত্রে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। আর যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে তো অবশ্যই বলবো, সেই দাদা দিদি ভাই বন্ধুদের আপনারা আশেপাশে জ্যোতিষীদের পরামর্শ নেবেন, কারণ সময় 11 মাস একটা যাতা ব্যাপার না, একটা খুব ভালো সময়, দীর্ঘকালীন সময়। এটা কিন্তু ঘুরে দাঁড়ানোর সময়। যারা শনির 7.5-তে জ্বালা যন্ত্রণায় পড়েছেন, শনির 7.5 যখন আসে তখন এই যেদিন থেকে লাগবে সেদিন থেকেই শনির 7.5 শুরু হয় না, তার মোটামুটি 6-7 মাস আগে থেকেই কিন্তু সিমটম দেওয়া শুরু করে দেয়। এটা কিন্তু শনির 7.5, এটা 7.5 বছর থাকবে। তো যাই হোক, এই 11 মাস খুবই ভালো সময় হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। শিক্ষা দীক্ষার দিকে উন্নতি হবে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে অ্যাক্টিভ হবে। এটা এমন একটি নক্ষত্র যে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের মধ্যে অবস্থান করবে, এর ফলে কিন্তু এই মেষ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এই সময়কালে পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস জন্মাবে, কারণ দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, এটা কিন্তু ধর্মের ঘর পড়ছে, এবং সাধারণ রাশিটা পড়ছে মোক্ষ ত্রিকোণ ঘরে। মোক্ষ ত্রিকোণে সাধারণ রাশি পড়ছে মীন রাশি, এবং ধর্ম ত্রিকোণে পড়ছে তার মূল রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। অর্থাৎ নিজের রাশিকে দেখছে, তো পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে, ধর্মের পথে চলা, অন্যায় পথে না চলা। যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম, যেখানটাতে ধর্ম সেখানটাতেই তো ন্যায়। তো সেই জিনিসটাও কিন্তু উঠে আসছে, যে অন্যায় কাজ করতে যাবে না, এবং অন্যায় পথে যারা চলবে তাদেরকেও কিন্তু প্রোটেস্ট করবে এবং তাদেরকেও করতে দিবে না। অন্যায় কাজ যেরকম চোখের সামনে দেখতেও পারবে না, সেরকম অন্যায় পথে চলতেও পারবে না। এবং এই নক্ষত্রে আসা মানে এই মেষ রাশির মধ্যে, মেষ রাশি তো মঙ্গলের রাশি, একটুতে রেগে যাওয়া চট করে এগুলো কিন্তু হয়। তো এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি আবার রেগেও যাবে, আবার খুব তাড়াতাড়ি কিন্তু প্রসন্ন হবে, ঠান্ডা হবে, এবং দান ধর্ম এবং বিশ্বাসী, দান ধর্মে বিশ্বাসী হয়ে যাবে, এবং তার সাথে বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এটাও কিন্তু সেই নক্ষত্র। কারণ এর আগেই তুলে ধরলাম যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি পর উপকারিতা, মায়া মমতার কারক। তো এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট উঠে আসবে, যেহেতু নিজের নক্ষত্র অবস্থান করছে। খুবই ভাগ্যশালী নক্ষত্র। যে বাঁশ কথাটা তুলে ধরলাম, যে গাছের কথাটা তুলে ধরলাম, যে একটা সময়ের পর বাঁশ যেরকমভাবে মানে দাঁড়িয়ে যায়, তখন আশেপাশের গাছগুলোকে কিন্তু ছোট মনে হয়। তো এইরকমই কিন্তু এই নক্ষত্র অবস্থান এই মেষ রাশির জীবনের করতে যাচ্ছে এই 11 মাসের মধ্যে। মান সম্মান খ্যাতি যশ যথেষ্ট বৃদ্ধি করাবে। শিক্ষার দিকে হোক, যে যেই প্রতিষ্ঠানে কাজ করুক, যেই কর্মের সাথে যুক্ত থাকুক, সেই কর্মে আর্থিক উন্নতির যোগ রয়েছে। সেভিংস জিনিসটা করতে পারবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, অর্থাৎ বিবাহের যোগ। যে সমস্ত মেষ রাশির এই 7.5 মধ্যেও বিবাহের যোগ আসবে, বিবাহের যোগ তৈরি করবে, দাম্পত্য জীবন সুখী করাবে, এবং তার সাথে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, শুধু এই জায়গাটাতে একটু সামলে পার্টনারশিপ জায়গাটা। তাছাড়া বিবাহের যোগ দাম্পত্য জীবনও কিন্তু তৈরি করাবে, এবং তার সাথে ভাগ্যের জায়গাটাতে বিশেষ উন্নতি। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিক থেকে উন্নতি। পিতা যে কর্ম করবে সেই কর্মে উন্নতি, এবং পিতার কর্ম হস্তান্তর হবে সন্তানের মধ্যে, সেই জিনিসগুলো ঘটবে। তার সাথে লাভের একাধিক রাস্তা তৈরি হবে, একাধিক রাস্তা তৈরি হবে লাভের ক্ষেত্রে। এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে, এটা মিথুন রাশি, যোগাযোগের ঘর। একাধিক যোগাযোগ জীবনে আসবে, সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে, এবং কর্মক্ষেত্রে বহু বড় বড় অফার এই সময়কালে পাবে। এবং তার সাথে যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে ডকুমেন্টেন্সির ঘর, কাগজপত্রের ঘর, এবং যে ঘরটাতে অবস্থান করছে সেটা ছোট ভাই বোনদের ঘর। এবং তার সাথে যে দৃষ্টিটা পড়ছে, যে সেটা পড়ছে কিন্তু সপ্তম দৃষ্টি পিতার ঘরে, যেটা নবম ঘর, এবং নবম দৃষ্টিটা পড়ছে আবার সেই লাভের ঘরে, যেটা যে ঘর থেকে বড় ভাই বোনদেরও কিন্তু ঘর বিচার করা হয়। অর্থাৎ এই সময়কালে এমন একটা চুক্তি হতে যাচ্ছে নিজেদের জীবনে, যেটা বিগত দিনে হওয়া সম্ভব হচ্ছিল না। এই কাজগুলো হবে, যেটাতে আর্থিক উন্নতির যোগ রয়েছে,
জায়গা জমি সয় সম্পত্তি ভাগাভাগির যোগ রয়েছে, সেই জিনিসগুলো হবে। নিজের আর্থিক দিক যথেষ্ট উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি জাতক লাভ করবে, এই দিক থেকে উন্নতি। সরকারি বেসরকারি যারা কর্মচারী যারা কাজ করছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, এবং প্রমোশন সূত্রে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রারও যোগ রয়েছে, পরিবর্তনও রয়েছে। সব দিক থেকে উন্নতির যোগ এই সময়কালে। ধর্মের দিকেও বিশেষ রুচি জাগবে, ধর্মের প্রতি অটুট বিশ্বাস আসবে এই মেষ রাশির এই সময়কালে। অর্থাৎ এই 11 মাস সম্পূর্ণভাবে পরিবর্তন হতে যাচ্ছে মেষ রাশির জীবন এই 7.5-এর মধ্যে। খুবই একটা ভালো সময় মেষ রাশির জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুকে শ্রদ্ধা ভক্তি করবেন, এবং যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের পারমিশন, গুরুজনদের সাথে অবশ্যই ডিসকাস আলোচনা করেই করতে হবে। এটাও কিন্তু এই সময়কালে এটাও বোঝাচ্ছে। এই সময়কালে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিতে হবে। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া লাগবে, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই মেষ রাশি সম্পর্কে। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।